কাজল, মা কাজল, এদিকে আই তো মা। আয় মা। বসবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই বসে ভাই। জি। এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। জান মানে? আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে, ও কোথায় যাবে? ওনাকে এইখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। মনির ভাই, ঘটনা কি সত্যি? হরে আসলেই বাথরুম পাইছে, মানে বাথরুমে যাওয়া দরকার, মানে লজ্জায় বলতে পারতেছিলাম না। কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, আমি তো আসতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা, জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ, করবো তো অবশ্যই। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। কি বলতেছো মা? আগে তোমার লাগে কথাবার্তা কই, তারপরে খাওয়া দাওয়া করা যাবে। না না না, আপনার না অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরেই যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। আমি বুঝছি আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় নেন। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। হ মা, ঠিকই বলছো। আসলে খিদা লেগে গেছিল তো, এই জন্য খিদা নিয়ে কথা বলতেছি। ওরে বাপ রে বাপ, এত দূর থেকে ঠুটনারা দেখে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। জি, ছেলে ভালো, তো আর রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটা গেছে, চলো বাড়ি চলো। না, কোথাও যাওয়া চলবে না। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে। সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। আম্মা, আমারও পছন্দ হয়েছে। আই তাহলে শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন, বেশি দেরি করা ঠিক হবে না। মা এসব কি বলতেছো? চুপ কর হারুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লাহ বইলা কথা আগে বাড়ান। তাইলে তো হইলই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা জোর করে আমার বিয়েটা করাই দিল। আল্লাহ জানে ভাগ্যে কি আছে। কাজল, এই কাজল, কাজল, কি ব্যাপার? এই খাটের নিচে লুকাইছো নাকি? খাটের নিচে তো নাই, বউ গেল কই? কাজল, 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 কাজল,
কাজল, কাজল, কাজল, কাজল, তুমি গাছে কি করো? গাছে কেন তুমি? গাছই আমার ঘর, গাছই আমার বাড়ি, আমি তো গাছেই থাকি। আরে কি বলো না বলো, গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? গাছ থেকে নামো। না, আমি নামবো না। কি বললি? ছেলেটা সুন্দর, পছন্দ হয়েছে, সেটিং করা দিব। কাজল, তুমি কার সাথে কথা বলো? তুমি কি কানা দেখতেছো না? আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বলি। আরে কি আবল তাবল কথা বলতেছো? তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে, তোমার বান্ধবী কই? আরে ভালো করে দেখো, এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে। ও তোমারে খুব পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। তুমি ওরে বিয়ে করবা? ও, বুঝতে পারছি, তুমি আমার পরীক্ষা নিতেছো না, আরেকজনের সাথে প্রেম করবো এটা ভাইবা। শোনো, আমি কারোর সাথে প্রেম করব না, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। কি বলো? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। কি? আলবাত কে আবার? আলবাত হচ্ছে জিনের বাদশা, ও মা গো, বলে কি? আর আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে। দেখতেছো না পরিবানু দেখতে কি সুন্দর, কত রূপবতী। তুমি কাছে আসো, ওর সাথে বসো, ও তোমাকে নিয়ে উড়াল দিবে। ও উড়তে জানে, ওর পাখা আছে। আসো, আসো। ও মা গো, বলে কি? আব্বা, আম্মা। আব্বা, আম্মা, ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এত রাত্রে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে চিল্লাচিল্লি করতেছি ভয়ে, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করতেছিস কেন তোর? ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার বউ গাছে আব্বা। কি সব উল্টাপাল্টা কথা কইতাছো? মাথা মোতা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি? এই, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস, শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আর ভালো কথা, আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলায় রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? কি? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে। চলো আমরা ডিস্টার্ব না করি। চলো আব্বা, আম্মা, চলেন ভিতরে। আচ্ছা, চলো। আস। কাজল, তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপরে উঠাইছে, আবার নামায় দিয়ে গেছে। ওয়াল্লাহ, কি বলো সত্যি? আরে দূরও মজা করলাম তোমার সাথে। আসো, ঘরে আসো। সত্যি কি মজা করছে নাকি আমার বউর সাথে ভূত আছে? কি আল্লাহ, উঠানের মধ্যে এত নোংরা কেন? এত পাতা পুতা পড়ে রয়েছে কেন? সকালবেলা উঠে উঠানটা ঝাড়ু দেয় নাই? আয় ছোট বউ, ছোট বউ এদিকে আসো। আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আম্মা, আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবা ভাবের কি আছে? সকালবেলা উঠে আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। মানে কি তুমি এখনো নাস্তা বানাও নাই? তাই যে সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়ির বেটির লগে গপ সপ করছো, তাই না? আম্মা কি যে কন, আশেপাশের কাউরে তো আমি চিনি না, কার লগে গল্প করো? এই চুপ! মুখে মুখে একদম তর্ক করবে না। আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমারে দিছো? চা বানাইছে, আমি নিয়ে আইতেছি আম্মা। আবার জি গায়, সকালবেলা আমি যে এক কাপ চা খাই তাও চাইয়া খাইতে হইব। আম্মা এই যে চা দাও। অবশেষে পাইলাম। কি হয়েছে আম্মা? চায়ে যাই হলো, এটা চা হইছে? স্বাদ গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই। এই যে বাপের বাড়ি এতগুলান বছর থাকছো,
কিছু শিখো নাই? ঘোড়ার ঘাস কাটা শিখছো শুধু? আকাম্মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? আকাম্মার ঘরে রাখাম না। কি কইলি তুই? আমার বাপ তুই একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মাইরা ফেলামু। আরে এত বড় সাহস, তুমি সুপা চালাও? আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাম। আমার মুখ পুড়ে ফেলছে। এই বুড়ি, খবরদার চিল্লাবি না, আজকে তোর জানে মাইরা ফেলামু। খারা দাউলে আইতাস। মানিক রে, ও মানিক, ও মানিক আমার শেষ করে ফেলাইছে। ওলা কি করে আমারে বলে খুন করে ফেলাইবো? ও মানিক, মানিক রে, ও মানিক, 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 কি হয়েছে মা? ও মানিক, কি হয়েছে? মানিক, কি হয়েছে নাকি? হায় হায়, আম্মা আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? পিড়ে এনে দিব? আরে চুপ কর, তুই কোনো কথা কবি না। আমার রুটা, আমার রুটা। রমজান, রমজান রে, তোর বউর কাছে আমি 1 কাপ চা চাইছিলাম, হয় আমার চাই না দিছে, চা খেয়ে কইছি ভালো হয় নাই। ও গো মা, সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি কাজল তোমার মুখে গরম চা ঢেলা দিছে? না মা, অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। না রে বাজান, আমি মিছা কথা কইতেছি না, সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলা দিব? আমরা দুজন তো এতক্ষণ রুমে ঘুমাইছিলাম। কি করতেছোস? এতক্ষণ তোর লাগে ঘুমাই আসিল? হ্যাঁ, তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে না না, বৌমা আমার মুখে গরম চা ঢালছে, আমি নিজে চোখে দেখলাম। আরে তোমার বয়স হইছে, চোখে এখন কম দেখতেছো। কি দেখছো আল্লাহ জানে। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। আল্লাহ, এইসব আপনি কি কইতাছেন? তাহলে এতক্ষণ আমি কার লোকে কথা কইলাম? কে আমার মুখে গরম চা ঢাইলা দিল? সেটা কেউ ছিল না, তোমার বয়স হয়েছে না, বয়সের ভারে ভীমরতিতে ধরছে, এই জন্য উল্টাপাল্টা দেখছো। এই মারে ঘরে নিয়ে যাও তো। আম্মা আসেন, ঘরে আসেন। আম্মা, আম্মা এমন করলো কেন? কি জানি বৌমা, আমি তো বুঝতেছি না কি হইলো। মানিক রে, আমি বাজারে গেলাম রে। ও ভাবি তুমি, আমি আর ভাবছি। কি ভাবছো? তোমার বউ? জোর ভাবি, কি যে কও না তুমি। লজ্জায় একদম গাল লাল হয়ে গেছে। কি বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। আর কি এর ভালো, সারা রাত তো খালি ভয় পাইছি। তোমাকে 2 বার দেখে একই দশা। তোমার বড় ভাই জানো কিন্তু এরকম প্রথম ভয় পাইতো, পরে সব ঠিক হয়ে গেছে। জোর ভাবি তুমি যাও তো, কি কও না কও, লজ্জা করতেছে, যাও। জামু কেন? আমার দেওরা রে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিব। আসো। কি কও, তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দেই নাই। বউ আইতে না আইতে একেবারে সব কিছু ভুলে গেছো। রাখো, আসো। আরে দা, আমি পারতাম। আরে পারতা তো, আমি একটু দেই, তাতে সমস্যা কি? আমি তো পারতাম। আমি বউ থাকতে তুই ভাবি ওই আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। তোরে আজকে পানিতে জমাবো। এই কাজল কি করতেছো? এই কাজল কি করতেছো? ভাবি বলে দেবো। কাজল, তুমি এখানে?
ও তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে। আমি কি জানি? আরে কি কস, কাজল তো এইখানে, ও পুকুরে কি কারে চুবাইতেছে কলি? ভাবিরে চুবাইতেছে। আমার বউরে পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস, তত দেই। আয় তাড়াতাড়ি আসো। কে চুবাইতাছে? বাইরে আসো, ওইটা দেখো, দেখো ভাবির কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। নাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো মানিকের বউ কাজল আমার ডুবায় পানিতে মারতেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি বলতেছি, তখন হয় আমার চুবাইছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব। কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। হ্যাঁ, ওঠো, আসো। আমি কি দেখলাম? হ্যাঁ, আসো, ওঠো, ওঠো। আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা মারে, আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিক রে, আমাকে কোনো রকম কোনো ভুল হইতেছে না। বল লাগে ভূত আছে। ও বাবা, কত কইছি আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি ওর মধ্যে ভূত আছে। এই চুপ করো বাবা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে, আরে ভূত বলতে কোনো কিছু নাই। আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি, আমার তো মনে হয় না যে কাজলের সাথে ভূত আছে। তুমি চুপ থাকো, ভূত না থাকলে আমার ওইভাবে পানিতে চুবাইলো কেন? হ্যাঁ, আর আমার বুকের মধ্যে গরম চা মারলো কেন? তোর বল লাগে ঠিকই ভূত আছে, আমি শিওর। ওরে আল্লাহ, আব্বা মা ভাবি এসব কি বলতেছে? তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? এই চুপ করতো, মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে তুই সেটার পিছে পড়ে গেছ। ভূত পেতনি বইলা কোনো কিছু নাই। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা, এই বৌমা, ছোট বৌমা, এদিকে আসো। আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ, ডাকছি। বৌমা, তুমি সত্য করে একটা কথা বলবা, তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন, সেটার সত্য জবাব দিবা। তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই ধরনের কোনো কথা কোয়েন না। আমার লোকে ভূত আছে মানে? এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই, সেটা হচ্ছে ভূত। আমার লোকে যদি ভূত থাকতো তো ভয়ই তো আমি মরে যেতাম। আমার সাথে কোনো ভূত ট্রুত নাই। এই যে পাইছো, প্রমাণ পাইছো যে ছোট বৌমার সাথে কোনো ভূত পেতনি নাই। বৌমা, ভয় পাইবা না। তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা, আমি ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব, কোনো ওজার দরকার নাই। আরে কত ভূত পেতনি আমি খায় ফেলাইছি, তার কোনো হিসাব আছে? আরে আমি তো নিজে সবচেয়ে বড় ভূত, আমার দেখা তো তোমার ভূত এমনি বাইরে যাবে। তোমার সাথে ভূত থাকলে খালি আমারে কইবা, এমন অবস্থা করবো ওই ভূতের, সে আমারে আব্বাটাইকা ভাইগে দেব। না না আব্বা, আমার সাথে কোনো ভূত পেতনি নাই। ঠিক আছে, আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনোদিন আসতে সাহস পাইব না। যাও এখন ঘুমাইতে যাও। এই, এত কথা কি?
বলছি না ভূত বইলা কিছু নাই, ভূত পেটতে কিচ্ছু নাই দুনিয়াতে, সব মানুষের ভয়। যাও ঘুমাইতে যাও, যাও। নিয়ে যা। আরে ধুর, এটা ভূত না তো, এটা কঙ্কাল। কি কঙ্কাল মানে কার কঙ্কাল? আমার ঘরে তো কোনো কঙ্কাল আসছিল না, এই কঙ্কাল আসলো কোত্থেকে? আমি আনছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ঘরের মধ্যে কঙ্কাল নিয়ে আসছো কেন? আব্বা কি বলছে শুনো নাই, আমার সাথে বলে ভূত আছে। আমার সাথে তো ভূত নাই, আমার মনে হয় কি তোমাকে এই বাড়ির মধ্যে ভূত আছে। এর জন্য আমি ঘরের মধ্যে একটা কঙ্কাল আইনা রাখছি, যাতে ভূত আসলে মরা মানুষ মনে করে আবার পলায় জায়গা। চুপ করো তো, সব তো সব ফালতু কথা। এই তুমি কঙ্কাল আনছো, কঙ্কাল পাইছো কই? কই থেকে আবার কিনে আনছি, কালকে আরো 4-5টা লই আম। ও আমার গো, বলে কি? এদিক যাও, দিও। আচ্ছা একটা কথা কও তো, তোমার শরীরে কি কিছু আছে? অবশ্যই আছে। আল্লাহ, কি আছে তোমার শরীরে? এই যে চুড়ি আছে, কানের দুল আছে, শাড়ি আছে। আরে তোর চুরি শাড়ি এগুলোর কথা বলছি নাকি? মানে তোমার শরীরে কি এমন কিছু আছে যেটা খালি চোখে দেখা যায় না, আমরা কেউ দেখি না? আমার সাথে এমন কিছু আছে যেটা কেউ দেখতে পায় না। ও আল্লাহ, কি বলো, কি সেটা? পারফিউম আছে। আরে ধর, পারফিউমের কথা বলছি। মানে এমন কিছু কি আছে যেটা ভ দিয়া শুরু হয়? ভূতের কথা মনে করে দিলা তো, ভয়ের কথা কইয়া। হায় আল্লাহ, তো আমার ডর করতেছে। শুনো, আজকে না আমি তোমার এমনি করে জড়ায় ধরে ঘুমাবো, আমার খুব ডর করতেছে। না না না, আমার একটু সমস্যা আছে, আমার অন্য করে ঘুমাইতে হবে আজকে। অন্য করে ঘুমাই দেবো মানে? এত রাতের বেলা তুমি কই যাইবা? না, আমার একটু ঝামেলা আছে, আমি গেলাম। না না না, আমার ভয় করতেছে, তুমি অন্য কোথাও যাও না, আমি তোমার নিয়ে ঘুমাবো। আরে ভয় তো তোমার, মানে আমার অনেক ভয় করতেছে, সত্যি কথা। চলো আমরা তাড়াতাড়ি করে ঘুমাই থাকি। কাজল, ও কাজল, মাথা ওইদিকে দিয়ে ঘুমাই, এদিকে ভয় লাগতেছে। উঠো 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 উঠো, বালিশ ওইদিকে দিই। এদিকে এসো, এদিকে এসো। বাহ 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 বাহ, বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? এটা কেমন কথা কইলেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, সেই টাকা তো কবে দিয়ে দিচ্ছে? আরে যেই টাকাটা দিছে ওটা তো আসল, আর টাকা নিয়ে যায় যে 1 বছর ধরে ঘুরাইছে, সেই সুদের টাকা দেওয়া লাগবো না? আচ্ছা, তুই নাকি তোর বাপেরে আর বড় ভাইরে কইছস সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। 1 বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা, এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খইসা বইরা যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে, তুই আমার সুদের টাকা দে, 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। এই কি খারাপ হইব? হ্যাঁ, কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা, থামো ভাইজান, এইখানে এইসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বার ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে,
তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটারে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটারে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? পিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রেছস কেন? হারাল পুতার মাইরা মার, হালার পুতার ইচ্ছা মতো মার। কি যাইবা নাকি? চলো। ওরে, আরে ওরে পরে মার, আগে আমারে উঠা, আমার বাসা। ও ভাই, আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, আরে ধর। ওই বাড়িতে বললো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি। এটা কার কবর? আমার ভাবির কবর। আর কি কও, ভাবিরে না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আর এই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। জানো, ফারজানা ভাবি আমারে কত ভালোবাসতো, একদম ছোট ভাইয়ের মতো দেখতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ভাবি মারা গেছে। বড় ভাইজান ভালোবাসা তারে বিয়ে করছিল না? হ্যাঁ, ছোটবেলার থেকে দুজনকে ভালোবাসতো। ভালো যদি এতই বাসতো, তাহলে সে মারা যাবার পর ভাইজান আরেকটা বিয়ে করলো কেমনে? ভাইজান তোর বিয়ে করতে চায় নাই, আব্বা আম্মা জোর করে বিয়ে করাইছে। জানো, আমাকে এখন যে ভাবি, সে আমাকে খালাতো বোন। তার আগে একটা বিয়ে হয়েছিল, তার জামাই বিদেশে চাকরি করতো, সেখানেই মারা যায়। এরপরে ভাইয়ের সাথে বিয়ে হয়। ফারজানা ভাবি আত্মহত্যা করছিল না? কিন্তু তুমি কিভাবে বুঝলা? এমনি মনে হইলো। আমার ডর করতেছে, চলো বাড়িতে যাই। চলো। আব্বা আমাকে ডাকছো কেন? কেন ডাকছি তুই জানোস না? তুই লগে থাকতে তোর বউ এইরকম একটা ঘটনা ঘটাইলো কিভাবে? কি ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটাইছে? তোর বউ আমজাদরে বেধড়ক পিটাইছে। এই, তোমারে তো আমি ভালো মনে করছিলাম, তুমি তো একটা আস্তা বজ্জাত বেয়াদব মাইয়া। তোমার বাপ মা আদব কায়দা শিখায় নাই তোমারে? তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষ মানুষের গায়ে কিভাবে হাত তুললা? আব্বা আসলে চুপ, একটা কথা বলবা না, থাপড়ে গালের দাঁত ফালাই দিব। মাইয়া মানুষের মতো থাকবা। মাইয়া হইয়া যদি পুরুষের মতো আচরণ করো, তাইলে কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো, আমার পোলার আরেক জায়গায় বইয়া দেবো। আব্বা, আমি তো একটা সুদখোর, সুদের টাকা দেয় নাই বলে আমার গায়ে হাত তুলছে সে। আমার বউ তার প্রতিবাদ করছে, তুমি তার ধন্যবাদ দিবা, তা না করে তারা বকাবকি করতেছো। চুপ কর। 2 দিন হয়েছে বিয়া করছে, এখনই বউয়ের গোলাম হইছস, এখনই বউয়ের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছস। দেখো জুলেখা, এই মেয়ে কত বড় শেয়ানা। 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই আমাকে পোলারে বস করে ফেলাইছে। আমি তোমারে আবারও সাবধান করে দিতেছি, আবার যদি কোনোদিন বেটাগিরি দেখাও, তোমার কিন্তু সতীদের ঘর করা লাগবো। যাও আমার চোখের সামনে থেকে যাও। বাবা, আমার
ঠিক কথাই কইছে, কেমনি ঘুরে ঘুরে তাকাইতেছিল আপনার দিকে আব্বা। ওর ভূত যদি রাগ হয়ে যায় আপনারা কিন্তু খারাপ হবেন। কিসের ভূত? কোনো ভূত পেতনি কিছু নাই। আরে ওর সাথে যদি ভূত থাইকাও থাকে আসুক না আমার সামনে, একা মাথায় তুলা আছাড় দিয়ে গেলে ভালো না। ভূত 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 করতেছে। কি ব্যাপার বাবা, তুমি এত রাত্রে সাদা শাড়ি পরে গেলে কি করো? বৌমা না, আমারে মা বল, আমি তোর মা। কি ব্যাপার, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার গলার স্বর এরকম কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয় না, আমার গলার আওয়াজ এমন, আমি এইভাবেই কথা বলি। বাবা, তার মানে তুমি ভূত? আমারে আব্বা ডাকা সারবি, আমারে আব্বা ডাকা, আমারে মাথা দিলা আসার মারবি, পারলে আমারে দিয়ে আব্বা ডাকা, আমার দিলা আসার মার। তুমি ভূত? আমি ভূত, আমি জমদূত, আমি তোর রক্ত চুষা খাবো, তোরে আমি গার লটকায় খাবো আমি। বুতাম্মা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার আম্মা লাগো, তুমি আমার চাচি লাগো, তুমি আমার খালা লাগো, তুমি আমার বুবু লাগো। আমার ভাই আমার ভাব করে দাও, আমার ভাব করে দাও। আমি আর কোনোদিন এরকম না। তুই ভূতের সাথে বেয়াদবি করছস, তোর ছেলের বউয়ের ঘরে সতী আনতে চাইছস, তোর কোনো মাফ নাই। ইকিরি বিকিরি শিকিরি বলি, তোর রক্ত গাইয়া তোর শরীরে গাইব কালি। ও বাবা, এই মানিক দা, কি হয়েছে তোর আব্বা? আব্বা, বললা আব্বা, কথা কয় না কেন? এই কি হয়েছে আপনার? অজ্ঞান হয়ে গেছে। বললা ভাই, ভাই। এই কি হয়েছে আপনার? ওনেন ওনেন, এই পানি নিয়ে আয়, এই পানি নিয়ে আয়। আল্লাহ গো আল্লাহ, পানি নিয়ে আসো, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এই শুনেন, কি হয়েছে আপনার? হ্যাঁ উঠেন, হ্যাঁ উঠেন না কেন? পানি দে, পানি দে, পানি দে, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, রান্না করে যা। আব্বা, আব্বা কি বলতেছো তুমি এসব? কে তোমার রক্ত চুষা খেতে চায়? এই যে তোর বউ একটু আগে সাদা শাড়ি পইরা আমারে বলছে আমার রক্ত চিচা খাই বলাইবো, আমারে বাইরে বলাইবো। আব্বা কি বলো তুমি? আমার বউ তোমার রক্ত চুষা কেন খেতে চাইবো? আমার বউ তো আমার সাথে ঘরের মধ্যে ছিল। আমরা গল্প করতেছিলাম। বৌমা তো মানিকের লোকে ঘরেই আসিল, আপনার চিৎকার চেঁচামেচি শুনাই তো আমরা সবাই মিলে ঘর থেকে বাইরে হয়ে আইছি। কি বৌমা, তুমি ঘরের ভিতরে আছিলা? ও আব্বা, ঘরেই ছিলাম, আপনার পোলার ঘুমাইতেছিল না, হের লগে গল্প করতেছিলাম। আর আমি আপনার রক্ত চুষা খাইতে যাবো কেন আব্বা? আমি কি রাক্ষস? তাইলে একটু আগে সাদা শাড়ি পরে আমি কারে দেখলাম এইখানে আমার রক্ত চিচা খাইতে চাইছে, আমার বাইরে ফেলাইতে চাইছে। ওরে আব্বা, তুমি কিছুই দেখো নাই। ওই ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো, দেখে ভয় পাইছো। আসো চলো তো, ঘুমটা নষ্ট করলি। আসো। আব্বা আসেন। না না, তুমি যাও, তুমি যাও। আপনি সত্যি করে কোন তো দেখি, আপনি কি দেখছেন কিছু? বিশ্বাস করো জুলেখা, আমি আমার নিজের চোখে দেখছি বৌমা এই জায়গায় সাদা শাড়ি পরে আইসা দাঁড়ায় আমারে বলছে আমার রক্ত চুষা খাই ফেলাইবো, আমারে বাইরে ফেলাইবো। আমি সেদিন আপনার কইছিলাম না, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। এখন এখন কি হইল? আপনি বাহাদুরি করে তো কইছিলেন ভূতরে আপনি ম ডাকাইয়া ছাড়বেন, হ্যাঁ তো আপনার বাপ ডাকাইয়া ছাড়ছে। কি হয়েছে? হ্যাঁ না না জুলেখা, আর তো দেরি করা যাবে না। বৌমার বাপরে খবর দিয়া তার কাছে জিজ্ঞাসা করতে হইব বৌমার আসলে ঘটনাটা কি। হ ঠিক কইছে। ভিআই কথা বলেন না কেন? আপনার মায়ের সাথে কি আসলে ভূত আছে?
ওই সময় সেই হাবিব হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলো অস্থির ছিল ওই সময়, এখনো এখনো মানে কি একটা অবস্থা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমার যতনে। দূরে আতাদায়ের বরণ রূপ যেটা চশমা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না, এসো এসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাসো রে বন্ধু আমায় যতনে। কি তারপরে শিহরে জনক নাচে মনের গহীনে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভৃত আলিঙ্গনে, তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম, নিলাম আপন করে, আসে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, বাসবো রে বন্ধু তোমায় যতনে, কাছে আসবো আসবো রে কেডা কটা বাজে রে? চল 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 আসি, হ্যাঁ প্লিজ না, ভালো লাগলো আজকে, ভাই কি বলবো। 5:30 বাজে। আচ্ছা, এখানে এলে মনে হবে প্রকৃতি আপনাকে ডেকে নিচ্ছে তার নিসর্গ সান্নিধ্যে। চা বাগানের সমান ছাটা সবুজ গাছগুলো সারি সারি সাজানো, দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম। ভোরবেলায় কুয়াশার আবেশে কিংবা বিকেলের নরম আলোয় পাহাড়ি বাতাসে দাঁড়িয়ে থাকাটা হবে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ভাই বোন, বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য এটি এক অসাধারণ জায়গা। ছবি তোলা, আড্ডা দেওয়া, পাহাড়ি পথ ধরে হাঁটাহাঁটি কিংবা গরম ধোয়া ওঠা এক কাপ চা, সব মিলিয়ে লালমাই পাহাড়ির চা বাগান আপনাকে দেবে অন্যরকম প্রশান্তি। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যদি কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতেই চান, তবে আসুন আমরা লালমাই পাহাড়ের চা বাগান ঘুরে আসি। কুমিল্লার লালমাই পাহাড়ের চা বাগান প্রকৃতির এক অপার বিস্ময়।
বাংলাদেশ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এখানকার প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলেই আছে কোনো না কোনো আকর্ষণীয় স্থান। তেমনি কুমিল্লার লালমাই পাহাড় এক অনন্য দর্শনীয় স্থান, যা প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। লালমাই পাহাড়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া ঘেউ খেলানো পাহাড়ি টিলা, চারপাশে অগণিত বৃক্ষরাজি আর শান্ত নির্জন প্রকৃতির সমাহার। আর এই লালমাই পাহাড়ের বুকেই গড়ে উঠেছে এক মনোরম চা বাগান, যা যেন প্রকৃতির সৌন্দর্যের সাথে মিলেমিশে এক স্বর্গীয় আবহ তৈরি করেছে। পাহাড়ি পরিবেশের অনন্য সৌন্দর্য। লালমাই পাহাড়ের পরিবেশ একেবারেই আলাদা। পাহাড়ের ঢালে চা বাগানের অবস্থান এটিকে করেছে আরও আকর্ষণীয়। বন্ধুবান্ধব ও পরিবারের জন্য আদর্শ স্থান। লালমাই পাহাড়ের এই চা বাগান শুধু প্রকৃতি উপভোগ করার জায়গা নয়, বরং একসাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। ভাইবোন, বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসলে অনেক আনন্দময় মুহূর্ত কাটানো যায়। বন্ধুবান্ধব ও পরিবারের জন্য আদর্শ স্থান। লালমাই পাহাড়ের এই চা বাগান শুধু প্রকৃতি উপভোগ করার জায়গা নয়, বরং একসাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। ভাইবোন, বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসলে অনেক আনন্দময় মুহূর্ত কাটানো যায়। কেউ ছবি তুলতে ব্যস্ত থাকে, কেউ বা ঘাসের ওপর বসে গল্প করে। আবার কেউ
পাহাড়ের ঢালে দাঁড়িয়ে দূরের দৃশ্যপট দেখে মুগ্ধ হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সুন্দর ছবি তোলা অনেকের জন্য ভ্রমণের অন্যতম আনন্দ, আর লালমাই পাহাড়ের চা বাগান যেন ছবি তোলার জন্য এক আদর্শ লোকেশন। প্রাকৃতিক আলো, সবুজ চা গাছের ব্যাকগ্রাউন্ড এবং পাহাড়ি পরিবেশ সব মিলে অসাধারণ ফ্রেম তৈরি হয়। শান্তি ও প্রশান্তির অনুভূতি। শহরের ভিড়, যানজট আর শব্দদূষণের বাইরে এসে যখন লালমাই পাহাড়ের চা বাগানে দাঁড়ানো হয়, তখন এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। চারপাশে শুধু পাখির ডাক, হালকা বাতাস আর সবুজের সমারোহ। এই পরিবেশ মনকে প্রশান্ত করে তোলে। ব্যস্ত জীবনের চাপ আর ক্লান্তি দূর করতে চাইলে লালমাই পাহাড়ের চা বাগান হতে পারে এক অনন্য ঠিকানা। যদি কখনো লালমাই পাহাড়ের চা বাগানে ভ্রমণে যেতে চান, তবে সকালবেলা কিংবা বিকেলের সময় বেছে নেওয়াই ভালো। সকালে কুয়াশা ও সূর্যের আলো মিলেমিশে এক ভিন্ন সৌন্দর্য উপহার দেয়, আর বিকেলে রোদ কমে গেলে হালকা ঠান্ডা বাতাসে হাঁটাহাঁটি করার মজা অন্যরকম। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, পরিবেশ নষ্ট না করার জন্য এখানে প্লাস্টিক, বোতল বা যে কোনো আবর্জনা ফেলা উচিত নয়। প্রকৃতিকে ভালোবাসতে হলে তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। পাহাড়ের ওপরে দাঁড়ালে নিচের সবুজ বাগান আর চারপাশে দৃশ্যপট যেন এক চিত্রশিল্পীর আঁকা ক্যানভাস। ভোরবেলায় কুয়াশার চাদরে ঢাকা চা বাগান রহস্যময় রূপ নেয়। সূর্যের আলো যখন পাতার ফাঁক গলে মাটিতে এসে পড়ে, তখন মনে হয় প্রকৃতি তার সৌন্দর্য প্রদর্শনে ব্যস্ত হয়ে উঠেছে।
শীতকালে এখানে ভ্রমণ করলে ঠান্ডা বাতাসে চা বাগানের ভিন্ন এক আবহ অনুভূত হয়, আর বর্ষায় সবুজ পাহাড়, ভিজে মাটি ও চা পাতার গন্ধ যেন ভ্রমণকারীর অন্তর ভরিয়ে তোলে। লালমাই পাহাড়ের বিশেষত্ব। বাংলাদেশে সাধারণত সিলেট অঞ্চলের চা বাগান অনেক বেশি পরিচিত, কিন্তু কুমিল্লার লালমাই পাহাড়ে চা বাগান থাকা অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা। এখানকার চা বাগান আকারে ছোট হলেও সৌন্দর্যে কোনো অংশেই কম নয়, বরং পাহাড়ি টিলা, প্রাকৃতিক পরিবেশ আর নিরিবিলি লোকেশন এটিকে করেছে অন্যরকম। এক স্মরণীয় ভ্রমণ। যে কেউ একবার লালমাই পাহাড়ের চা বাগানে এলে মুগ্ধ হয়ে যাবে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে কাটানো সেই মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। এখানে ভ্রমণ শুধু চোখের আনন্দই দেয় না, বরং মনে এনে দেয় শান্তি আর প্রশান্তি।
ভাই